ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি আন্তর্জাতিক খবরের দিকে। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে যৌথভাবে ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে সংঘাত এখনো চলমান, তবে ইরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধের ফলে বড় মূল্য চোকাতে হচ্ছে মার্কিন নাগরিকদের। যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন মার্কিনরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী। রাজেন্দ্র স্যার, আপনাকে অনেক স্বাগত ওঙ্কার বাংলায়। আপনার কাছে জানতে চাইবো, বর্তমানে যে বিশ্বের যা পরিস্থিতি, অর্থাৎ ইসরায়েল আহ, এবং আমেরিকা বনাম ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে ইতিমধ্যে হরমুজ প্রণালী প্রায় বন্ধ এবং তার কারণে সারা বিশ্ব জুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই সংকট যত দিন যাবে আরো বাড়বে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এর শেষ পরিণতি কি হতে পারে বলে মনে করছেন? দেখুন, শেষ পরিণতি তো যুদ্ধ বন্ধ হয়ে গেলে গল্ফ অফ হরমুজ খুলে যাবে, সেটা হচ্ছে শেষ পরিণতি। কিন্তু বর্তমানে কি হচ্ছে, বর্তমানের আহ, আমরা দেখছি যে এই যুদ্ধটা কন্টিনিউয়াসলি চলছে। আর যত বেশি চলছে তত বেশি ইরান আরো গুটিয়ে বসছে, আরো গলফ অফ হরমুজের ওপরে আহ, নিজের আধিপত্যটা বসিয়েছে। আর সে ট্রাম্পের আর নেতানিয়াহুর হুমকি আর এটা চলছে, কিন্তু ইরান তো ওদের কথা মানছে না। এই তো গতকাল না পরশুদিন রাত্রির বেলা একটা ইউএস কোম্পানি ওন্ড একটা তেলের জাহাজকে ইরানিয়ানরা বম্বিং করে, ওই গালফ অফ হরমুজে বম্বিং করে নষ্ট করেছে। তো এখন যত দেখুন, about 50 to 60% পৃথিবীর এনার্জি এই গালফ অফ হরমুজের থ্রু দিয়ে পাস করে। যত লম্বা এই কনফ্লিক্টটা চলবে, তত বিভিন্ন দেশ যারা ওই গালফ অফ হরমুজের থ্রু দিয়ে যে এনার্জি, তেল, গ্যাস এটসেট্রা আসে, ওটার উপরে নির্ভর, তাদের সংকট অত বেশি বাড়বে। ফর এক্সাম্পল, কাতার থেকে ইন্ডিয়ার আবার 50 থেকে 60% গ্যাস, কম্প্রেসড গ্যাস আমরা কাতার থেকে নিই। আর ওই গ্যাসটা আসে গল্ফ অফ হরমুজ থ্রু দিয়ে। তো এখন ইন্ডিয়ান যে অয়েল কোম্পানি, সে ইন্ডিয়ান অয়েল, ভারত গ্যাস আর এইচপি এটসেট্রা, এদের তো একটা নির্দিষ্ট লিমিটেড স্টক আছে। ওই স্টকটা যতদিন 24 ঘন্টা, 48 ঘন্টা, আড়াই দিন, হোয়াট এভার, ওদের ওদের হিসেবে ওরা ওটাকে মেনটেন করবে। কিন্তু এক্সটেন্ডেড গল্ফ অফ হরমুজ ব্লকেড হলে ওই স্টকটা শেষ হয়ে যাবে। একটু আধটু, একটা দুটো তিনটে করে অয়েল ট্যাঙ্কার্স আসছে। এখন ওই অয়েল ট্যাঙ্কার্স তো লিমিটেড কোয়ান্টিটি ক্রুড নিয়ে আসছে। এখন ওই লিমিটেড কোয়ান্টিটি ক্রুড রিফাইনারিতে যাবে, ওটা রিফাইন হয়ে ভেরিয়াস টাইপ অফ ইন্ধন, ডিজেল, পেট্রোল, এভিয়েশন ফিউল এটসেট্রা বানাবে, তারপরে মার্কেটে আসবে। তো যত দিন এই জিনিসটা এক্সটেন্ড হবে তত সংকটটা বাড়বে। অয়েলের আমাদের কাছে স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে ভেরিয়াস জায়গায়, এই মাটির তলায় বড় বড় রিজার্ভ আর গুহা বানিয়ে ওটার মধ্যে স্টক করা আছে। প্রবলেমটা হচ্ছে গ্যাসের। এখন গ্যাস শুধু আমি এলপিজি সিলিন্ডার বাড়িতে আসার কথা বলছি না, ওটা তো একটা ইস্যু। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ফার্টিলাইজার ন্যাচারাল গ্যাস এর থ্রু দিয়ে তৈরি হয়।
ওষুধের এপিআই ন্যাচারাল গ্যাস ইউজ করে, ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ যেমন এই টাইল মেকিং ইন্ডাস্ট্রি বা অন্য ইন্ডাস্ট্রিজ গ্যাসে চলে, অনেক পাওয়ার জেনারেশন ফ্যাসিলিটিস গ্যাসের ওপরে চলে। এই সবের ওপরে আস্তে আস্তে চাপ বাড়া শুরু হবে as যদি এই এই যুদ্ধটা অনির্দিষ্ট কালের জন্য এক্সটেন্ড হতে থাকে। তো এই একটা সিচুয়েশন এই গালফ অফ হরমুজের জন্য এখন তৈরি হয়ে আছে। আপনাকে আরো একটি কোশ্চেন করব, সেটি হচ্ছে যে ট্রাম্প জানিয়েছেন যে ইরানে মজুত যে পারমাণবিক শক্তি রয়েছে সেই শক্তি বিশ্ব ধ্বংসের কারণ হতে পারে, যা তিনি চান না। তার জন্যই কিন্তু তিনি ইরানের উপর চাপ সৃষ্টি করছেন। এটি কতটা যুক্তিযুক্ত? কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি ইরানে গলফ ওয়ার হয়েছিল এই একই যুক্তিকে কেন্দ্র করে, কিন্তু পরবর্তীকালে তার কোনো প্রমাণ মেলেনি। এই বিষয়ে কি বলবেন? পরমাণু নিউক্লিয়ার ওয়েপন্স তো আহ, মানে বিশাল ক্ষতিকারক, সেটা তো আমরা জানি। যেটা হিরোশিমা নাগাসাকির ওপরে যেটা ফেলা হয়েছিল সেগুলো আজকালকার দিনের, যেটা মানে আমাদের কাছে ইন্ডিয়ার কাছেও যে ক্যাপাবিলিটি আছে কম্প্যারিজনে হিরোশিমা নাগাসাকির উপরে যেটা ফেলা হয়েছিল সেটা নসির বরাবর। একদম। তো এইটা তো একটা মানে ডেঞ্জারাস জিনিস। কিন্তু আজকে অনেক দেশ আছে, এই এই আমেরিকা, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না, এদের ছাড়া আমাদের কাছে আছে, আবার ইসরায়েলের কাছেও নিউক্লিয়ার ওয়েপন্স আছে। এখন এরা বিশ্ব ধ্বংস করবে না যাদের কাছে অলরেডি আছে, কিন্তু ইরান যার কাছে আপাতত নেই, মানে ইভেন পেন্টাগন বলছে যে ইরানের কাছে আপাতত নেই। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, যেটা আইএআই, যেটা ইউনাইটেড নেশনস এর একটা অর্গানাইজেশন, ওরাও বলছে যে কোনো প্রমাণ নেই যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে। তো সেটা একটা যুক্তি নিয়ে কতটা যুদ্ধ করবে? এই তো 2025-এ তো নাকি বম্বিং করে ইরানের পুরো নিউক্লিয়ার ওয়েপন্স ক্যাপাবিলিটি নাকি ট্রাম্প সাহেব নেতানিয়াহু ডিস্ট্রয় করে দিচ্ছিল। তার আগে ইরানের ওপরে বম্বিং হয়েছে, ইসরায়েল এসে বম্বিং করে গেছে আর ইরানের নাকি ডিস্ট্রয় করে দিয়েছে। 1982 সাল থেকে নাকি 92 সাল থেকে, 82 সাল থেকে নেতানিয়াহু প্রতি বছর একটা স্টেটমেন্ট দেয় যে ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে। গত 30-40 বছর ধরে ইরানের নিউক্লিয়ার বোমা তো আমরা দেখতে পাইনি। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ইসরায়েলের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে। ইসরায়েল নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি সাইনও করেন। তো ইসরায়েলের কাছে নিউক্লিয়ার ওয়েপন কি করে অ্যাক্সেস হবে? এখন এই জিনিসটা আমাদের মনে আছে ইরাকের ওপরে এই আমেরিকা যুদ্ধ করেছিল কি নাকি সাদ্দাম হোসেনের কাছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, সেই যুক্তি নিয়ে ইরাককে ধ্বংস করে দিল, কিন্তু একটাও ডব্লিউএমডি পাওয়া যায়। তো এইটা ডব্লিউএমডি বা নিউক্লিয়ার ওয়েপন নিয়ে নয়, এটা হচ্ছে ইরাকের অয়েলের ওপরে কবজা করা। ইরানের কাছে বিশাল অয়েল রিজার্ভ আছে, ওইটার ওপরে কবজা করা। মানে আইডিয়াটা অন্য জিনিস, দেখানো হচ্ছে অন্য জিনিস। কিন্তু এখন গতকাল ইউএস এর দুটো এয়ারক্রাফট আরো নষ্ট হয়ে গেছে, একটা ক্র্যাশ করে গেছে আর একটা মানে ড্যামেজ হয়ে কোনো মতে এসে ল্যান্ড করেছে। ক্র্যাশ জাহাজের 4টে না 6টা ইউএস এয়ারক্রু মারা গেছে। তো এখন ট্রাম্প সাহেব আর কত নিজের এয়ারফোর্স আর সার্ভিস পার্সোনালের মানে ক্ষতি অ্যাকসেপ্ট করতে পারবে সেটা দেখতে হবে। তো সেই বিশেষজ্ঞ কতদিন চলবে সেটা আমাদেরকে দেখতে হবে। একদমই স্যার। সর্বশেষ যে যুদ্ধের পরিস্থিতি, শেষ পর্যন্ত তাহলে এই যুদ্ধের যে প্রভাব তা শুধু সারা বিশ্ব না, আমি আলাদা করে জিজ্ঞাসা করব যে ভারতবর্ষের মানুষদের উপর কতটা পড়তে চলেছে?
তো সেটা তো এক্ষুনি আমি বললাম যে বাড়িতে মানুষের জ্বালানি মানে জ্বালানি গ্যাসটা ছাড়া ইন্ডাস্ট্রি যেটা গ্যাস গ্যাস ফায়ার্ড ফার্নেসেস এর উপরে ইন্ডাস্ট্রি যেগুলো চলে, টাইলস আর সেরামিক্স আর অন্য ইন্ডাস্ট্রি, ওদের ওপরে চাপ, ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং এর ওপরে চাপ, গ্যাস গ্যাস না পেলে, মেডিসিনের যেটা বেসিক কম্পোনেন্ট, যেটা বেসিক কেমিক্যাল, যেটাকে এপিআই বলে, ওইটা পেট্রোলিয়াম গ্যাসের উপরে ডিপেন্ডেন্ট, পাওয়ার জেনারেশন পেট্রোলিয়াম গ্যাসের উপরে ডিপেন্ডেন্ট। তো এইগুলোর উপরে তো অবশ্যই বিশেষ স্ট্রেস পড়বে, পড়া শুরু হয়ে গেছে। মানে জ্বালানি গ্যাস বাড়িতে, রেস্টুরেন্টে, হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, মানে সবাইকে এফেক্ট করা শুরু করে দিয়েছে। আর তারপরে ওভার আ লং পিরিয়ড ফার্টিলাইজার প্রোডাকশন এফেক্টেড হবে, পাওয়ার জেনারেশন এফেক্টেড হবে, মেডিসিনের এপিআই প্রোডাকশন এফেক্টেড হবে, অনেক কিছুই এফেক্টেড হবে এটা দিয়ে। থেকে আমাদের বিস্তারিতভাবে এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য এবং আমাদের দর্শকদের এই বিষয়ে বিস্তারিতভাবে তথ্য দেওয়ার জন্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ছিলেন কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী। তিনি কিন্তু এই মুহূর্তে বিশ্বের চলমান যে যুদ্ধ, সেই যুদ্ধের উপর আমাদের বিস্তারিতভাবে তথ্য জানাচ্ছিলেন। আগামীতে কি হতে পারে বা এর প্রভাব কতটা পড়তে পারে দেশে এবং সারা বিশ্বে, সেই বিষয়ে আমাদের জানাচ্ছিলেন।